গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা গত ভিডিও পর্যন্ত মোটামুটি টেলউইন্ডের বেসিক সেটআপ করে বেশ কিছু এক্সাম্পলও আমরা দেখে নিয়েছিলাম এবং এটাও দেখেছিলাম যে টেলউইন্ডের সিএসএস লেখার জন্য যে প্রসেসটা আছে, যে কোন ক্লাস কখন লিখতে হয়। তো তার জন্য একটা মোটামুটি রেকমেন্ডেড একটা রুলসও আমি এখানে কিন্তু দেখিয়েছিলাম। তো আজকে চলুন আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখি। আর আমাদের অবশ্যই আপনারা টাইটেলেও দেখে নিয়েছেন যে আমরা কিভাবে কন্টেনার বানাতে পারি। মানে হলো আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করতাম, তো বুটস্ট্র্যাপে সবার ১ম এ আমরা যে কাজটা করতাম, একটা কোনো সেকশন বা ডিপ বানানোর পরে আমরা কন্টেনার নিতাম। তো সেই কন্টেনারটা কি এই ওয়েবসাইটে যদি দেখি, তো খেয়াল করে দেখুন এখান থেকে একটা আ সরু একটা এখান থেকে খুব থিন যদি দেখেন যে একটা লাইন এখান থেকে গেছে এই বরাবর। মানে এই লেখার লেফট সাইড থেকে। খেয়াল করছেন? এবং এই লাইন বরাবর কিন্তু পুরো ওয়েবসাইটটা এখানে রয়েছে। তো ঠিক যেমন লেফট সাইডে একটা লাইন রয়েছে, রাইট সাইডেও একটা লাইন রয়েছে। তো এটাই হলো আ কন্টেনার। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা কন্টেনার থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এরকম লাইন হয়তো স্পষ্ট আমরা দেখতে পাবো না। কিন্তু একটা ইমাজিনারি একটা লাইন থাকবে যে সেই লাইনটার মধ্যেই আমাদের কিন্তু সমস্ত কনটেন্টটাকে শো করাতে হবে। ওকে? এখন এই জিনিসটা আ আমাদের বুটস্ট্র্যাপে দেখা আছে। তো সেইজন্য আমি তাদেরকে এক্সপ্লেইন করে সময় নষ্ট করতে চাই না। যারা অলরেডি বুটস্ট্র্যাপ ইউজ করেছেন তারা কন্টেইনারের ব্যাপারে জানেন। আর যারা বুটস্ট্র্যাপ ইউজ করেননি, ১ম বার আপনারা টেইলউইন্ড শিখছেন, আপনি জাস্ট সিএসএস শিখে এসেছেন। তো তাদের উদ্দেশ্যে এটাই বলার যে, আমরা যখন আমাদের ওয়েবসাইটে কন্টেইনার নিই, তো তখন সেই কন্টেইনারের মধ্যেই আমরা আমাদের কনটেন্টটা রাখার চেষ্টা করি। কারণ একটা লেফট সাইডে আর রাইট সাইডে একটা আমরা জায়গা ছেড়ে দিই, যাতে আমাদের এই কনটেন্ট যেটা রয়েছে না, এই যে কনটেন্টটা যাতে একদম এই ব্রাউজারের সঙ্গে বা স্ক্রিনের সঙ্গে টাচ না হয়ে যায়। তো সেটা কি হয়? তাহলে রিডেবিলিটির ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো এখন যেহেতু আমাদের পুরো এই যে টেক্সটটা বা এই কনটেন্টটা আ বা এই যে বক্সের মধ্যে যে জিনিসপত্র দেখছেন, সেটা দেখছেন একদম পেজের মাঝখানে আছে, তাই না? এবং এটা যদি আমি রেসপন্সিভ মোডে দেখাই, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই কনটেন্টটা ছোট বড় হয়। তো এখন আমি যদি এখানে ইন্সপেক্ট করে এরকম রেসপন্সিভ মোডটাকে অন করি এবং সেক্ষেত্রে আমরা যদি এই ব্রাউজারটাকে একটু এরকম স্ক্রিনটাকে ছোট আর বড় করার চেষ্টা করি, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এই যে টেলউইন্ডের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা, সেটাও কিন্তু এরা খেয়াল রেখেছে সেই জিনিসটাকে আ যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। যে আমাদের স্ক্রিনের যে সাইজ, সেই অনুযায়ী যাতে আমাদের কনটেন্টটা অ্যাডজাস্ট হয়। তো এখন যখন বড় স্ক্রিন ছিল, সেক্ষেত্রে দেখছেন যে লেখাগুলো একটু বড়, বড় ছিল। তারপরে লেফট অ্যালাইন হয়েছিল। নিচের এই বক্সটাকে দেখতে পাচ্ছেন যে কিভাবে ছিল পাশাপাশি। তো যখন আমি ছোট স্ক্রিনে আসছি, তো তখন প্রত্যেকটা জিনিস কিন্তু সেইভাবে শ্রিঙ্ক হচ্ছে এবং কনটেন্ট আ সেইভাবে সেটআপ হচ্ছে কিভাবে? যেভাবে আমাদের কিন্তু স্ক্রিনের সাইজ আছে সেই অনুপাতে সমস্ত জিনিস কিন্তু শ্রিঙ্ক হয়ে আসছে। ওকে? লেখাও দেখছেন যে আগের তুলনায় কিন্তু অনেক বেশি ছোট হয়ে এসছে এখন। তো এটার একটা সবথেকে ভালো এক্সাম্পল এরাই দিয়ে রেখেছে। আমরা এই ব্রাউজারটাকে ছোট না করে আমরা যদি একটু নিচে এসে দেখি, তাহলে দেখবেন যে এখানে একটা সুন্দর এক্সাম্পল দিয়ে রেখেছে এরা। তো সেই জিনিসটা কি? আ এটা হলো লার্জ স্ক্রিন। মানে আমরা যে বড় যে মনিটরে বসে রয়েছি সেটা। আমি এই মুহূর্তে ইউজ করছি আ প্রায় 22.5 ইঞ্চ, মানে প্রায় 22.5-23 ইঞ্চি একটা মনিটরে আমি কিন্তু এটা রেকর্ডিংটা করছি। আপনি হয়তো ল্যাপটপে দেখছেন, আ কেউ হয়তো আরেকটু বড় ডিভাইসে বা উম আ আপনি হয়তো ম্যাকে দেখছেন বা বিভিন্ন সাইজের যে ল্যাপটপ আছে, বিভিন্ন সাইজের ল্যাপটপে একেকজন একেকটা ভিডিও দেখছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যারা ডেভেলপার আছে তারা ল্যাপটপ ইউজ করে থাকেন। সেক্ষেত্রে স্ক্রিনটা একটু ছোটই হয়। ওকে? তো তাদের ক্ষেত্রে কনটেন্ট একটু অন্যরকম দেখায় বা একই ওয়েবসাইট একটু অন্যরকমভাবে তাদের ক্ষেত্রে ডিসপ্লে হয়। তারা যদি কখনো বড় স্ক্রিনে গিয়ে দেখে, তো দেখবে যে ওয়েবসাইট অনেক ক্ষেত্রে অনেক বেশি, মানে মা স্প্রেড হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস একটু আকারে ছোট লাগছে। এরকম ফিল কিন্তু হয়। এটা হলো ভিজুয়ালি একটা আম আ কি বলবো? ভিজুয়ালি একটা ডিফারেন্স একটা ক্রিয়েট হয়। এখন এই যে সেকশনটা আছে, এই সেকশনটা খেয়াল করুন যে আমি যখন লার্জ স্ক্রিনে দেখছি, তখন এই লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমাকে এমন দেখাচ্ছিল। এই পুরো ওই যে স্ট্রাকচারটা যেটা দেখছেন। আমি যখন এখান থেকে ছোট করতে, মানে এটা ছিল এক্সট্রা লার্জ, এই যে এক্সেল দেখছেন, এক্সেল মানে হলো এক্সট্রা লার্জ। তারপরে এই যে লার্জ স্ক্রিনে এসে কেমনভাবে এটা সেটআপ হচ্ছে। তারপর মিডিয়াম স্ক্রিনে কি হচ্ছে, এমডি মানে মিডিয়াম, এসএম মানে হলো স্মল ডিভাইস। তারপর মোবাইল, যে মোবাইলের ক্ষেত্রে পুরো জিনিসটা একেবারে পুরো ডিজাইনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো
এই যে গ্রিডটা যখন ছোট স্ক্রিনে আসা হচ্ছে, তো ছোট স্ক্রিনে এসে এই গ্রিডটাকে রাখা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে যে মেইন যে ইমেজটা, সেই মেইন ইমেজটাকে রেখে বাকি ইমেজগুলোকে হিডেন করে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রেসপন্সিভ আমরা ডেফিনিটলি শিখব। তো আজকের ভিডিও মেইন ফোকাস হলো আমরা এই কন্টেইনারটা কিভাবে বানাতে পারি। মানে হলো এই যে পুরো যে জিনিসটা, এই যে লেফট সাইড থেকে রাইট সাইড অব্দি যে অংশটুকু দেখছেন, যেটা একদম পুরো পেজের মিডলে রয়েছে। তো এই জিনিসটা আমরা কি করে বানাতে পারি? তো সেটাই আমরা আজকে দেখব। তো তার জন্য আমি অলরেডি এখানে একটা কোড লিখে রেখেছি এবং সেটাকে এখানে আমি ডিসপ্লেও করিয়েছি। ওকে? তো এটাই হলো আমার সে কন্টেইনার, একটা বক্স, যে বক্সের লেফট সাইডে আর রাইট সাইডে কিন্তু আমার জায়গা ছাড়া আছে। এবং আমি যদি এটাকে একটু রেসপন্সিভ করার চেষ্টা করি, আ তো আমি এখানে রেসপন্সিভ করছি। আমি রেসপন্সিভ মোডটা অন করে আমি যদি এখন ব্রাউজারে আ এটাকে আস্তে, আস্তে শ্রিঙ্ক করার চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের ব্রাউজারের যে উইডথ আছে, তো সেই অনুপাতে এটা নির্দিষ্ট একটা আ স্ক্রিন মেনে সেটা কিন্তু আস্তে, আস্তে শ্রিঙ্ক হচ্ছে এবং একটা সময় পরে কিন্তু সেটা আ একদম পুরো ফুল স্ক্রিন হয়ে রয়েছে। মানে মোবাইল যে ডিভাইস, সেই ডিভাইসে কিন্তু 100% হয়ে রয়েছে। এবং যদি আমি স্ক্রিনটা বড় করতে থাকি, তো সেই অনুপাতে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে এবং রাইট লেফট এ কিন্তু কিছুটা জায়গা ছাড়ছে। এতে করে কি হচ্ছে, আমার কনটেন্ট কখনো কিন্তু পেজের সঙ্গে টাচ হয়ে যাচ্ছে না। ওকে? পেজের মধ্যে কখনো কিন্তু টাচ হচ্ছে না। মানে স্ক্রিন টু স্ক্রিন কখনোই টাচ হচ্ছে না। তো এই জিনিসটা কি করে অ্যাচিভ করতে পারি? তো চলুন আজকে দেখে নেই। এই একটা ভিডিও থেকে আপনারা পুরো কমপ্লিট কনসেপ্টটা বুঝে যাবেন। তো আ আমাদের কোডে কি আছে? এই কোডের বিষয়টা আগে একটু বুঝে নিই। তারপরে আমরা এটাকে explanation টা দেখব। তো সবার ১ম এ আমি কি করেছি, আ obviously আমাদের CDN তো লাগবে। আমি CDN ইউজ করে করছি, কারণ প্রপার সেটআপ করে নিই। আমি ১ম ভিডিওতেই বলেছি যে আমরা এই মুহূর্তে সেটআপ করব না। সেটআপ না করেও আমাদের CDN দিয়ে কাজ চলে যায়। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যে CDN কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে লেখা হয়েছে। কারণ এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি হয়েছে। ওকে। এরপর কি আছে? আমাদের কাছে বডি আছে। আমি ফরম্যাট করে দিই এটা। হ্যাঁ, তো বডিতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি এবং এটার একটা প্যাডিং দিয়ে রেখেছি। খুব সামান্য প্যাডিং দিয়ে রেখেছি। তো এখন P2 মানে আমি গত ভিডিওতেই বলে দিয়েছি যে আ এটা হলো রেমে আছে। 1 রেম ইকুয়ালস টু হলো 4 পিক্সেল। তো 2 মানে হলো 8 পিক্সেল। 8 পিক্সেলের একটা আমি পুরো বডিতে কাটিং দিয়ে রেখেছি। আর এটা হলো একটা কালার, কালারের একটা কোড আমি দিয়ে রেখেছি। একটা ভেরিয়েশন আমি এখানে দিয়ে রেখেছি। আচ্ছা, এটা গেল বডির কাজ। এটা শেষ। এবার আসলো কন্টেইনার। তো কন্টেইনার কি? কন্টেইনারের মধ্যে একটা ক্লাস রয়েছে। যেমন মানে এই বিভিন্নতে ক্লাস রয়েছে কন্টেইনার নামে। তো এই কন্টেইনারটা কি হলো, একটা ম্যাক সুইচ আছে। ঠিক আছে? সেই ম্যাক সুইচটা ফিক্স করা আছে বিভিন্ন ব্রাউজার অনুযায়ী। ব্রাউজারের সাইজ অনুযায়ী এটা শ্রিঙ্ক হয় আর এক্সপ্যান্ড করে। ঠিক আছে? মানে ছোট হয়ে আসে, আবার ব্রাউজার যদি বড় হয়, এই স্ক্রিন যদি বড় হয় সেই অনুপাতে বড় হতে থাকে। আর MX অটো, MX মনে হয় এটা হলো বুটস্ট্র্যাপের মতো নয়। বুটস্ট্র্যাপে যেমন কন্টেইনার লিখলে সমস্ত কিছু অটোমেটিক্যালি সেট হয়ে যায়, পেজের সেন্টারে চলে আসে, প্যাডিং-ফ্যাডিং যা দেওয়ার সমস্ত কিছু চলে আসে। এক্ষেত্রে সেটা হয় না। এক্ষেত্রে শুধুমাত্র ওই রেসপন্সিভনেস এই ব্যাপারটাই আনে। আর MX অটো মানে হলো মার্জিন লেফট আর রাইট অটো। যাতে করে আমাদের বক্সটা মিডলে আসে। আমরা জানি কোন ডিভের যদি একটা উইডথ দেওয়া থাকে, এক্ষেত্রে এখানে ম্যাক্স উইডথ আছে। উইডথ এর সঙ্গে যদি আমরা মার্জিন 0 অটো লিখি, মানে মার্জিন লেফট আর মার্জিন রাইট অটো লিখি, তাহলে কিন্তু আমাদের সেই বক্সের মিডলে আসে। এছাড়াও আমরা একটু প্যাডিং দিয়ে রেখেছি। আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়েছি বিটটা আর শ্যাডো। এটা হলো কন্টেইনারের সঙ্গে সম্পর্ক নেই। এই অংশটুকু আমাদের মেইন যে অংশটুকু সেটা হলো এটাই। ওকে? তারপরে ভিতরে একটা H1 আছে। তো তার আমি টেক্সট লিখেছি 2XL। ঠিক আছে? মানে এটা ডবল 2XL। তারপরে ফন্ট বোল্ড আছে, মার্জিন বটন ট্রু আছে। তারপরে একটা প্যাডিং আছে যার টেক্সট হলো গ্রে কালার আছে। ব্যাস এতটুকু। এতটুকুতেই আমরা এরকম একটা স্ক্রিন অ্যাচিভ করতে পেরেছি। এবার আমরা একটু ডিসকাস করে নিই যে কন্টেইনারের ব্যাপার-স্যাপার কি আছে? মানে মাপজোকটা কি আছে সেটা দেখি। গত ভিডিওতে আমরা এইগুলো দেখে নিয়েছিলাম। গত ভিডিও যদি না দেখেন তাহলে কাইন্ডলি দেখে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ক্লাস কিভাবে লিখতে হয়। আচ্ছা, এবার বেসিক এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমি এখানে লিখে রেখেছি। তো এটা একটু আ এক্সপ্লেইন করি যে হোয়াট হ্যাপেন্স বিহাইন্ড দ্য সিন। তো যখন আমরা কোনো ক্লাস কন্টেইনার ইউজ করি টেইলউইন্ড এর, তো তার মানে কি হয়? এটা ম্যাক্স উইথ একটা এপ্লাই করে বেসড অন স্ক্রিন সাইজ, মানে স্ক্রিন সাইজ অনুযায়ী ম্যাক্স উইথ সবসময় এপ্লাই হয়। তো কিভাবে স্ক্রিনে এপ্লাই হচ্ছে? তো ব্রেক পয়েন্ট গুলো খেয়াল করুন। যদি আপনি SM ইউজ করেন, মানে স্মল এ হলো 640 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 640 তে এত পিক্সেল, আর এমনিতে 768, তারপরে লার্জ স্ক্রিনের জন্য মানে 10 গ্রেটার দ্যান 1020 পরের জন্য এটা, এক্সেল এর জন্য বাকিগুলো আপনি পড়ে নিতে পারছেন।
ওকে? এটা কিন্তু ম্যাক্স উইথ অ্যাপ্লাই নেচার। তো এটা কি হচ্ছে? ইট বিকামস ফিক্সড উইথ কন্টেনার দ্যাট অ্যাডাপ্টস টু স্ক্রিন সাইজ। তো আবারও বলছি, এটা কিন্তু স্ক্রিন সাইজ অনুযায়ী এর সাইজটাকে মানে একটা ফিক্স উইথ আছে, সেই উইথটা অ্যাডজাস্ট করতে থাকে। আচ্ছা, এটা কিন্তু অটোমেটিক্যালি সেন্টার হয় না, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম। তার জন্য আমাদের MX অটো লিখতে হয়। তো ইউ মাস্ট অ্যাড MX অটো টু সেন্টার ইট হরিজেন্টালি। হরিজেন্টালি সেন্টার করার জন্য MX অটো ডেফিনিটলি আমাকে লিখতে হবে। তো এখানে আমি আবারও এক্সপ্লেন করেছি যে একটা কন্টেনার ইউজ করতে গেলে জাস্ট কন্টেনার আর MX অটো ইউজ করবেন, আপনার কন্টেনার পেয়ে যাবেন। আর MX অটো মানে হলো মার্জিন লেফট অটো এবং মার্জিন রাইট অটো। তাহলে ইকুয়ালস টু হরিজন্টাল সেন্টারিং। তো এই বিষয়গুলো আপনারা আশা করি বুঝেছেন। তো আরো এক্সপ্লেন করার কারণ হলো, যারা বুটস্ট্র্যাপ করেছেন তারা তো অলরেডি জানেনই। তো তাদের জন্য একবার রিপিট হয়ে গেল যে তাদের মনে হয়েছে যে বুটস্ট্র্যাপে তো কন্টেনার লিখলে কন্টেনার হয়ে যেত। তো টেইলউইন্ডে কি করে পড়বো? তারা হয়তো উত্তর পেয়ে গেছেন। আর এক্সপ্লেনেশনটা ইন ডেপথ এই কারণে ছিল, যারা জুনিয়র, যারা বিগিনার, তো তাদের জন্য হোল এক্সপ্লেনেশনটা প্রয়োজন ছিল। যারা সবেমাত্র সিএসএস শিখে এসে টেইলউইন্ড শিখতে চলে এসেছেন, এটা হলো তাদের জন্য। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেনার কিভাবে ইউজ করবেন বা কন্টেনার কেন ইউজ করবেন। তো প্রত্যেকটা সেকশন যখন আপনি বানাতে থাকবেন, এভাবে কন্টেনার আপনি ইউজ করতে পারেন। এখন অনেকের মনে হতে পারে যে আমি যদি কন্টেনার অ্যাডজাস্ট করতে চাই নিজের মতো করে, তো 1536 না হয়ে যদি আমার 600 লাগবে, 1600 বা আদার্স কোনো সাইজ লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে CDN ইউজ করছি না। তো এই CDN এর মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। তার জন্য আমাদের CLI এর হেল্প নিতে হবে। মানে আমাদের প্রপার সেটআপ করতে হবে। সেখানে একটা টেলউইন্ড CSS এর কনফিগ ফাইল আছে। সেই কনফিগ ফাইলটা সেটআপের মাধ্যমেই আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে? তো সেক্ষেত্রে সেটারও সুযোগ আছে। আমরা প্রত্যেকটা জিনিস সেটআপ করতে পারবো। আর আ বেশ কয়েকজনের এটাও মনে প্রশ্ন এসছে যে এরকম যদি আমি যে এখানে যে কালার গুলো দেওয়া রয়েছে, সেই কালার গুলো ছাড়া আমি কি নিজের মনের মতো কালার দিতে পারবো না? এখানে আ P4, P5 এই ধরনের জিনিসই কি লিখতে হবে? আমি নিজের মতো করে কি প্যাডিং মার্জিন দিতে পারবো না? প্রত্যেকটা জিনিসই আমরা করতে পারবো। আমি সেই বিষয়ে এক্সপ্লেন করব, স্টেপ বাই স্টেপ আসবো। চিন্তার কোনো কারণ নেই। শুধু একটা আমি মেসেজ দিয়ে দিচ্ছি। আপনি যেমন কাস্টম সিএসএস লিখতে পারতেন, যেমন শুরুতে যখন HTML সিএসএস শিখেছেন, কাস্টম সিএসএস লিখতেন যেমন, পুরো ফ্লেক্সিবিলিটি ছিল আপনার কাছে। আপনি যা খুশি তাই করতে পারতেন, যেমন খুশি তেমন ডিজাইন করতে পারতেন। তো সেই জিনিসগুলো পজিশন, ওভার ইফেক্ট, ফোকাস, অ্যানিমেশন, আপনি রেসপন্সিভ, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে সিএসএস ফাইলে একটুও টাচ করতে হবে না। আপনি শুধু HTML এ এই ট্যাগের মধ্যে এসে পরপর বকল লিখতে থাকবেন। আপনার পুরো কাজটা হয়ে যাবে। একটা জিনিস আপনার মাঝে মধ্যে ফিলিংস হবে, সেটা হলো এখানে তো প্রচুর পরিমাণে আমার ক্লাস হয়ে যাচ্ছে, সেটা মেইনটেইন করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, সত্যি একটু ডিফিকাল্ট হবে। তো সেটার জন্য চিন্তা নেই। টেলউইন্ড হ্যাঁ, নিজেই ইউটিলিটি ক্লাস দিয়েছে এবং সেই সঙ্গে আবার আলাদা কিছু লাইব্রেরি আছে যারা আবার কম্পোনেন্ট বানিয়ে রেখেছে। ঠিক যেমন বুটস্ট্র্যাপের মতো। ওকে? তার মানে ১ম এ আগে জিনিসটাকে আমি এইভাবে ভেবেছি যে ১ম জিনিসটাকে আগে ছড়িয়ে ফেলেছে। তারপরে আবার অন্য কেউ এসছে সেটাকে আবার গুটিয়ে এক জায়গায় এনে এটাতে ছোট করে সাজানোর চেষ্টা করেছে। তো চলছে এরকমভাবেই। তো যখন মার্কেটে এটা ডিমান্ড করছে, কোম্পানির আ যারা রয়েছে তারাও এই ধরনের জিনিস চাইছে। তো আমরা ডেভেলপার হয়ে কি বা করতে পারি? তো আমরাও অ্যাডাপ্ট করে নেব সেরকম। আমরাও সেই জিনিসগুলো শিখে নেব। শিখে নিয়ে আমরাও চেষ্টা করব আ আমাদের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ ডেভেলপ করা। আমাদের কাজটাই তো ওইটা। তাই না? যে নতুন টেকনোলজি শিখে এটা অ্যাডাপ্ট করে আ সেটার মতন করেই জিনিসপত্র তৈরি করা। তো এখানেই হলো আমাদের কি বলবো যে আমাদের বেসিক্যালি কাজটাই এটা। তাই না? যে নতুন, নতুন জিনিস শিখে এক্সপ্লোর করে নতুন, নতুন জিনিস তৈরি পাওয়া। ওকে? তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে রেসপন্সিভ রিলেটেড যদি কিছু কাজ আমরা করতে পারি। আ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান আর কিভাবে টেলিউইন শেখালে বেটার হয়। তো সেই আশা রেখে আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।